ক্লাস 12 সেমিস্টার 4 তোমাদের আমি প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনার পাশাপাশি পিডিএফটাও প্রোভাইড করে থাকি এবং তোমরা নিজেরাই বলো যে আমার নোটসটা পড়তে অনেক সহজ লাগে। কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেখানে 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন রেডি করার জন্য কিছুটা সময় লাগছে, কিন্তু চিন্তার কিছুই নেই। এটা একদম ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির লাস্ট চ্যাপ্টার। জীবমণ্ডলে আমরা আছি, জীবমণ্ডলটাও শেষের পথে। জীবমণ্ডলে যে জীববৈচিত্র্য সংরক্ষণ, তার আজকে ইনসিটু সংরক্ষণ নিয়ে আলোচনা করব। ইনসিটু সংরক্ষণ, তার যে বিভিন্ন কৌশল, অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, তারপরে জাতীয় উদ্যান, এটাও ডিটেলসে পড়বো, অভয়ারণ্য এটাও ডিটেলসে পড়বো, সুরক্ষিত অরণ্য, সংরক্ষিত অরণ্য, গেম রিজার্ভ, পবিত্র বনভূমি, এই সমস্তটাই তোমরা দেখতে পাচ্ছ। ইনসিটু সংরক্ষণের সুবিধা অসুবিধা একদম পুরোটাই পাবে সহজ সরল ভাষায়, যতটুকু না লিখলেই নয় সেইটুকুই লিখে দেয়া আছে। তাই অবশ্যই বলবো তোমরা স্ক্রিনে দেওয়া আমার নম্বরে আমাকে মেসেজ করে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে পিডিএফটা অবশ্যই পেয়ে যাবে। এবং ক্লাসটা শুরু করার আগে একটা কথা, সেটা হচ্ছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যেহেতু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ আমাদের দুটোই ভালোভাবে পড়তে হবে, দুটোর পার্থক্য আসতে পারে, দুটোর সুবিধা অসুবিধা, এবং ইনসিটু সংরক্ষণের মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ছে, যেটা বললাম বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, সমস্তটাই ডিটেলস আলোচনা করা থাকবে। তাই বন্ধুদের মধ্যেও কিন্তু এই ক্লাসটা শেয়ার করে দিও, তাহলে তারাও আমার নম্বরটা পেতে পারবে এবং পিডিএফটাও পেতে পারবে। যাই হোক, জীব বৈচিত্র্য সংরক্ষণ আমরা ইনসিটু সংরক্ষণ পড়বো। তার আগে যেটা আলোচনার সেটা হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে, মানব কল্যাণের উপযোগী। এবার মানব কল্যাণের উপযোগী নাও হতে পারে, কিন্তু পৃথিবীতে বা প্রকৃতিতে বাঁচার অধিকার প্রত্যেকেরই আছে। মানুষের যেমন বাঁচার অধিকার আছে, প্রতিটি প্রাণীর বাঁচার অধিকার আছে, প্রতিটি উদ্ভিদের বাঁচার অধিকার আছে। এই উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির মধ্যে যেগুলি বর্তমানে বিপদগ্রস্ত বা ভবিষ্যতে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা বা বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই সকল প্রজাতিকে রক্ষণাবেক্ষণ করা, সেটাই হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। এবার আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ করব কেন, এর প্রয়োজনীয়তা, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। নিম্নলিখিত বিভিন্ন কারণে জীববৈচিত্র্যের সংরক্ষণ প্রয়োজন। যেমন প্রথমটা হচ্ছে বাস্তুতান্ত্রিক প্রয়োজনীয়তা। খাদ্য শৃঙ্খলে অবস্থিত কোনো একটি প্রজাতি যদি বিলুপ্তির সম্মুখীন হয়, তার প্রভাব কিন্তু সমগ্র বাস্তুতন্ত্রের উপর পড়বে এবং পরিশেষে সমগ্র বাস্তুতন্ত্রটি কিন্তু বিপর্যস্ত হয়ে যাবে। ফলে অবশ্যই সংরক্ষণের প্রয়োজন। পরের যে পয়েন্ট, অর্থাৎ এই যে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, তার প্রথম পয়েন্টটি পড়লাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জৈব প্রয়োজনীয়তা ও খাদ্য নিরাপত্তা। খাদ্যের উৎপাদন বৃদ্ধি, যাতে খাদ্য উৎপাদন বেশি করে হয়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই খাদ্যের উৎপাদন বৃদ্ধি শুধু নয়, তার উৎকর্ষতা বা গুণগত মান বৃদ্ধির জন্য খাদ্যশস্যের বৈচিত্র্যময়তা, উচ্চ ফলনশীল বীজ উৎপাদন, প্রাণীর শুধু কৃষিজ ফসল নয়, প্রাণীজ যে সমস্ত প্রোটিন জাতীয় খাদ্য আমরা গ্রহণ করি, যেটা প্রাণীর থেকে পাই, দুধ, ডিম, মাংস, তাই প্রাণীর মধ্যে কৃত্রিম প্রজনন বৃদ্ধি প্রয়োজন। এবং এই সমস্ত কাজগুলোর জন্য, অর্থাৎ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের উৎকর্ষতা বৃদ্ধির জন্য কি দরকার, জীবভাণ্ডার গঠন, স্থানীয় প্রজাতির জিন সংরক্ষণ ইত্যাদির প্রয়োজনীয়তা রয়েছে। সেটাই কিন্তু একদিকে জীববৈচিত্র্য সংরক্ষণ। এরপরে অর্থনৈতিক প্রয়োজনীয়তা। উদ্ভিদ ও প্রাণী প্রতিটি জীব সম্প্রদায়ের সুনির্দিষ্ট একটি অর্থনৈতিক মূল্য রয়েছে। যেমন উদ্ভিদ আমাদের কি দেয়, কাঠ দেয়, কাগজ দেয়, রাবার দেয়, আঠা, তুলো, বিভিন্ন ভেষজ উদ্ভিদ, ফল, সবজি, নানা প্রকার খাদ্যদ্রব্য। তাছাড়া উদ্ভিদের যে অবদান সেটা বলার কোনো অপেক্ষায় রাখেনি। উদ্ভিদ জগৎ না হলে প্রাণী জগৎ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। অন্যদিকে প্রাণী জগতের উপকারিতা রয়েছে, যেমন আমাদের পুষ্টিকর প্রোটিন জাতীয় খাদ্য একটু আগেই বলে এলাম। এছাড়া সিল্ক, চামড়া, রেশম, পশম, মধু, ভিনিগার, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ এবং ভিটামিনের যোগান দেয় প্রাণী জগৎ। ফলে প্রত্যেকটি প্রাণী এবং প্রত্যেকটি উদ্ভিদকে আমাদের সংরক্ষণ বা বাঁচিয়ে রাখা প্রয়োজন। বৈজ্ঞানিক প্রয়োজনীয়তা। শিক্ষা ও গবেষণামূলক কার্যকলাপে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
আমরা এই বিভিন্ন যে উদ্ভিদ এবং প্রাণী জগৎ নিয়ে নিরন্তর গবেষণা চলছে, নিরন্তর ওষুধ আবিষ্কার হচ্ছে, এর জন্য কিন্তু প্রত্যেকটি জীবকে, প্রত্যেকটি উদ্ভিদকে, প্রত্যেকটি প্রাণীকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। জল সম্পদ সুরক্ষায় প্রয়োজনীয়তা, এমনিতে মনে হতে পারে জলচক্র বা জল সম্পদ সুরক্ষায় প্রাণী এবং উদ্ভিদের যে সংরক্ষণ তার প্রয়োজনীয়তা কি থাকতে পারে। দেখো, একটা জিনিস যদি তোমরা ভেবে দেখো, যে গাছপালা যে নিরন্তর কাটা হচ্ছে বা গাছপালা যে কমে যাচ্ছে, তার ফলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে এবং মরুকরণ বা ডেজার্টিফিকেশন ঘটছে। আবার যেসব অঞ্চলে গাছপালা বেশি সেখানে বৃষ্টিপাত বেশি। তার মানে কি, শুধু ইভাপোরেশন বা বাষ্পীভবন নয়, তার সাথে ট্রান্সপিরেশন বা প্রস্বেদন প্রক্রিয়া একসাথে, যে দুটোকে বলা হয় ইভাপোট্রান্সপিরেশন, অর্থাৎ বাষ্পীভবন এবং প্রস্বেদন দুটোই মিলে কিন্তু বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের যোগান দেয় এবং সেই জলীয় বাষ্পই পরে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং আবার বৃষ্টিরূপে ঝরে পড়ে। এইভাবে জলচক্র বজায় রাখে। তাই জীববৈচিত্র্য না থাকলে জলচক্রের স্বাভাবিক প্রক্রিয়াটিও কিন্তু ব্যাহত হবে যদি জীববৈচিত্র্য না থাকে। পরে সাংস্কৃতিক প্রয়োজনীয়তা, জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ সবসময় সাংস্কৃতিক উন্নতি চরম শিখরে পৌঁছায়। আবার প্রতিটি সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে পবিত্র বলে মনে করা হয় এবং আমরা বেশ কিছু মানুষজন আছে যারা গরু, ছাগল বা হাঁস, মুরগি প্রতিপালনের মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ করে। এছাড়া কিছু কিছু প্রাণী এবং উদ্ভিদ প্রজাতিকে যে ধর্মীয় দিক থেকে শুধু সম্মান করা হয় নয়, পবিত্র মনে করে পুজো করা হয়, তাই সেগুলোও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। নৈতিক প্রয়োজনীয়তা, পৃথিবীতে যেমন মানুষের বাঁচার অধিকার আছে, তেমনি প্রত্যেকটি জীবের বাঁচার অধিকার আছে, এটা আমি আগেই বললাম। তাই কোনো জীব প্রজাতিকে ধ্বংসের সম্মুখীন হতে হলে বা যদি আমরা দেখি যে এই প্রজাতিটা ধ্বংসের মুখে পড়ছে বা বিলুপ্তির দিকে চলে যাচ্ছে, তাই মানুষই পারে কিন্তু সেই জীবকে বাঁচিয়ে রাখতে বা সংরক্ষণ করতে। এছাড়া রয়েছে নান্দনিক প্রয়োজনীয়তা, জীববৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময়তা অটুট রাখে। যেমন অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভে অসংখ্য মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের নির্মল আনন্দ উপভোগের জন্য ভিড় করে। 9 দাগে আছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজন। বিজ্ঞান আজ উন্নতির চরম শিখরে পৌঁছেছে, তাহলেও কিন্তু আমরা সমস্ত জীবের সমস্ত ব্যবহার আজও জেনে উঠতে পারিনি। যদি জানতে পারি তাহলে এমনও অনেক প্রজাতি রয়েছে যেগুলির সন্ধান পাওয়া গেলে আমরা তাদের থেকে আরো অনেক কিছু ঔষধি বা অনেক কিছু উপাদান পেতে পারি। তাহলে সেই ভবিষ্যতের কথা মাথায় রেখে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এই যে সমস্ত জীব প্রজাতিগুলি যাদের এখনো কার্যকারিতা আমরা আবিষ্কার করে উঠতে পারিনি, সেইগুলিকেও কিন্তু সংরক্ষণ করে রাখা প্রয়োজন। ফলে অবশ্যই ভবিষ্যতের কথা মাথায় রেখে জীববৈচিত্র্য সংরক্ষণ করা জরুরি। এবার জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল ও কর্মসূচি পড়ব। জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে বোঝায় বর্তমান জীবগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং তাদের পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজন অনুসারে জীববৈচিত্র্যের ব্যবহার করতে পারে। পৃথিবীর সর্বত্র বেশ কিছু জীব প্রজাতি আজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর ফলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। তাই জীবগুলোকে রক্ষা করার জন্য এদের সঠিকভাবে সংরক্ষণ করা প্রয়োজন এবং এই সংরক্ষণের জন্য কতগুলো কৌশল বা কর্মসূচি রয়েছে। সেগুলো কি? WCU ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, WWF ওয়ার্ল্ড লাইফ ফান্ড ফর নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এবং IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস প্রভৃতি সংস্থা বৈজ্ঞানিক পরামর্শ ও নীতি প্রণয়ন করছে। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান যে কৌশল সেগুলি কি না? প্রজাতি সংরক্ষণ। কোনো একটি ভৌগোলিক এলাকার বিপন্ন ও বিপদসংকুল জীব প্রজাতিকে সংরক্ষণের দুটি কৌশল বা পদ্ধতি রয়েছে, একটি ইনসিটু সংরক্ষণ আর একটি হচ্ছে এক্সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ কাকে বলে? নিজস্ব প্রাকৃতিক বাসস্থানে বা নিজস্ব পরিবেশের মধ্যে কোনো বিপন্ন, বিপদসংকুল বা বিরল উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সংরক্ষণ করার পদ্ধতিকে সস্থানিক বা ইনসিটু সংরক্ষণ বলে। তাহলে এই ইনসিটুর সাথে আমরা এক্সিটুর পার্থক্য তো অবশ্যই দেখব। সবার প্রথমে আমরা জেনে নেব যে ইনসিটু সংরক্ষণ তাকে আলাদাভাবে ইনসিটু বলা হচ্ছে কেন না, সেটি হচ্ছে নিজস্ব প্রাকৃতিক বাসস্থানে ঘটবে বা নিজস্ব পরিবেশের মধ্যে কোনো বিপন্ন বা বিপদ সংকুল বা বিরল উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সংরক্ষণ। তাহলে নিজস্ব প্রাকৃতিক বাসস্থানে যখন সংরক্ষণ, সেটাই হচ্ছে ইনসিটু সংরক্ষণ। তার কৌশলগুলো কি সেটা আমরা অবশ্যই পরের ক্লাসে দেখব।
আমি পরের ক্লাসে পুরোটা আলোচনা করছি। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে, তার উদ্দেশ্য কি, যে গবেষণামূলক কর্মসূচি, শিক্ষা, বাস্তু বিকাশ অর্থাৎ ইকো ডেভেলপমেন্ট, বিভিন্ন অঞ্চলের মধ্যে রয়েছে কেন্দ্রীয় অঞ্চল বা কোর অঞ্চল, বাফার অঞ্চল, প্রান্তবর্তী অঞ্চল। এছাড়া জাতীয় উদ্যান, যেমন বায়োস্ফিয়ার রিজার্ভ পড়বো সেরকম জাতীয় উদ্যান তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাছাড়া পিডিএফটা তো পাবে। আমি পরের ক্লাসে, একটা ক্লাস অনেক বড় হয়ে যাবে বলে আমি এই কৌশলগুলোকে আলাদা একটা ক্লাসের মধ্যে রাখছি। অভয়ারণ্য পড়বে, সুরক্ষিত অরণ্য, প্রোটেক্টেড ফরেস্ট, অভয়ারণ্য, স্যাংচুয়ারি, প্রত্যেকটারই ডিটেলস একদম সংক্ষিপ্ত লেখা আছে, কিন্তু এই কথাগুলো জানতেই হবে এবং এইটুকু জানলেই হবে। সংরক্ষিত অরণ্য, রিজার্ভ ফরেস্ট, গেম রিজার্ভ, এছাড়া আছে পবিত্র বনভূমি, এছাড়া আছে ইনসিটু সংরক্ষণের সুবিধা এবং ইনসিটু সংরক্ষণের অসুবিধা। ইনসিটু সংরক্ষণটা পুরোটাই মানে কৌশলগুলো আমি পরের ক্লাসে নিয়ে আসছি। আবারও বলছি, স্ক্রিনে দেওয়া নম্বরে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, পিডিএফটা পেয়ে যাবে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পর ক্লাসগুলো জীবমণ্ডলে দেয়া হবে, অবশ্যই নজর থাকুক এই চ্যানেলে।